রিয়াল মাদ্রিদের হিস্ট্রি ব্রেক করতে যাচ্ছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ঘোষণা করেছেন 150 মিলিয়নের বিনিময়ে তিনি একজন প্লেয়ারকে দলভুক্ত করতে চান। পেরেজের এই ঘোষণাটা কি আসলেই বাস্তবসম্মত? তিনি যে ওয়াদা করেছেন তার কথাটা কি তিনি রাখতে পারবেন? প্রত্যেকটা জায়গা পার্ট বাই পার্ট ডিকোড করার চেষ্টা করব। আশা করি যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং অনেক ধোঁয়াশাও পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 1, পেরেজ যখন এই কথাটা বলে যে আমি 150 মিলিয়নের প্রস্তাব করতে যাচ্ছি কোনো একজন প্লেয়ারের জন্য, সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি কোনো ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় নন। তার মানে আর্লিং হালান্ড, এনজো ফার্নান্দেজ এই ধরনের যে রিউমার্সগুলো ছিল সবগুলো ফিকে হয়ে গেল। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যাকে আমি দলভুক্ত করতে চাই সে হ্যারি কেনও নয়, আবার অলিজেও নয়। এই জায়গাটা তিনি মেনশন করে দিয়েছেন। তার মানে প্রত্যাশিতভাবে যেই নামগুলো ছিল তারা অনেকটাই মোটামুটি সরে গেল। এই জায়গায় আপনি পরিষ্কার থাকেন যে অলিজে না, সে যেহেতু ফ্লোরেন্তিনো পেরেজ পরিষ্কার করেই বলেছেন, তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ফ্লোরেন্তিনো পেরেজ একটা জায়গা মেনশন করে বলেছেন, সেটা হলো চ্যাম্পিয়ন্স লিগের খেলোয়াড়। তার মানে ইঙ্গিতটা বোধহয় ঘুরে ফিরে জোয়াও নেভেজ এবং ভিতিনহার দিকেই যাচ্ছে। না, কিচ্ছাটা এখনও শেষ হয় নাই। প্রত্যেকটা জায়গায় একটু ভালো করে বুঝবেন, এখানে অনেকগুলো কথা আছে এবং অনেকগুলো পার্ট আছে। নিখুঁত জায়গাগুলো যদি ভালো করে না বোঝেন তাহলে ভেজাল লেগে যেতে পারে। এখন এই যে 150 মিলিয়নের যেই প্রস্তাব, এই প্রস্তাবটা কি প্রথমত ভিতিনহা হতে পারে? ভিতিনহার রিলিজ ক্লোজ মোটামুটি এখন অবধি যা আশপাশ দিয়ে শোনা যাচ্ছে তাতে করে ধরে নেন কথার কথা 150 মিলিয়নে যদি হয়, তাহলে এই জায়গায় একটা প্রশ্ন হলো যে পিএসজি কি তাকে আসলে ছাড়বে কিনা। যদি না ছাড়ে তাহলে ভিতিনহার আশাটাও বাদ দিয়ে দিতে হয়। এখন পিএসজি যে আসলে এত টাকার জন্য তাকে ছাড়বে না, এটার একটা মেজর ব্যাপার হলো পিএসজির ভাই টাকা পয়সার অভাব নাই। পিএসজি চাইলেও এই টাকা তাদের কাছে খুব সামান্য টাকা। তারা মনে করে যে আমার টাকা না, আমার একটা প্লেয়ার দরকার। তার কারণ ভিতিনহা এই মুহূর্তে পিএসজির প্রাণ, যাকে ঘিরে সব কিছু তৈরি হয়, যে পুরো পিএসজিকে মোটামুটি নিয়ন্ত্রণ করে। টনি ক্রুজ যেভাবে রিয়াল মাদ্রিদকে এক প্রকার নিয়ন্ত্রণ করত, সেই ক্ষেত্রে লুইস এনরিকে থেকে নিয়ে শুরু করে নাসের আল খেলাইফি সম্ভবত তাকে ছাড়বে না। এটা আমার ব্যক্তিগত মতামত। তাহলে আপনি যদি ভিতিনহাকে সাইডে রেখে দেন, তারপরে আসে গে জোয়াও নেভেজ। জোয়াও নেভেজের রিলিজ ক্লোজ 120 মিলিয়ন। এখন কথা হলো 150 মিলিয়নে যদি তাকে প্রস্তাব করা হয় তাহলে সেটা কি একটু বেশি না? যেহেতু রিলিজ ক্লোজ রয়েছে 120 মিলিয়নের মতো, তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? তাহলে ঘটনাটা দাঁড়ায় জোয়াও নেভেজ হইলেও হইতে পারে। এবার একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। কিলিয়ান এমবাপের সাগাটা আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। 1 বছর আগে রিয়াল মাদ্রিদ প্রস্তাব করেছিল প্রায় 200 মিলিয়নের মতো, পিএসজি ছাড়ে নাই। তাদের আত্মবিশ্বাস ছিল যে কিলিয়ান এমবাপেকে আমরা রেখে দিতে পারবো, আশা করি সে রিনিউ করবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা করেনি। প্রশ্ন হলো, যদি পিএসজি জোয়াও নেভেজের ক্ষেত্রে বলেন কিংবা ভিতিনহার ক্ষেত্রে বলেন, তারা যদি না ছাড়ে এবং 150 মিলিয়নের এই প্রস্তাব তারা যদি সরিয়েও দেয়, তাহলে পেরেজের এই জায়গাটায় সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কীরকম? 150 মিলিয়নে মোটামুটি যদি প্রস্তাব করা হয়, পিএসজি যদি মেনে না নেয়, তাহলে পেরেজের জায়গার কথা হলো ভাই আমি তো প্রস্তাব করছি, আমার প্লেয়ার যদি না দেয়, ফ্যানরা যাকে চায় তার জন্যই তো আমি মোটামুটি করেছি, কিন্তু যদি না দেয় তাহলে আমার কী করার? এদিকে ইলেকশনও মোটামুটি একদম শেষ পর্যায়ের, বা ইলেকশনের পরিস্থিতিও মোটামুটি ঠান্ডা, দর্শক হিসেবে আপনাকে মোটামুটি একটা মানে সলিম বুঝ দেওয়া গেল। তো এই যে ব্যাপারটা, যদি পিএসজি মেনে না নেয় আর পেরেজের কথাও যদি সে সত্যি করে, তাহলে দিন শেষে যদি কেনাবেচাটা না হয়, তাহলে কেউ কারোর কথা থেকে বরখেলাফ হইল না। এটা এক ধরনের একটা মানে নির্বাচন কেন্দ্রিক একটা চাল হতে পারে। এই পয়েন্টটা একটু ভালো করে মনে রাখবেন। এখন এই জায়গায় ফ্লোরেন্তিনো পেরেজ একটা বিষয়ে আবার মেনশনও করেছেন যে আমি যার ব্যাপারে প্রস্তাব করতে যাচ্ছি সে ক্রিশ্চিয়ানো রোনালদো টাইপের প্রজেক্ট। একটু ভালো করে বোঝেন, ক্রিশ্চিয়ানো রোনালদো টাইপের প্রজেক্ট। তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদো টাইপের যদি প্রজেক্ট হয়, তিনি কি আসলে মিডফিল্ডার? যদি মিডফিল্ডার না হন, তাহলে নিশ্চয়ই ফরওয়ার্ড লাইনের কেউ একজন হবেন। ফরওয়ার্ড লাইনের যদি কেউ হয়, তাহলে সেই ব্যক্তিটা কে হতে পারে? এই মুহূর্তে টপ নচ মানে সুপারস্টার টাইপের যদি পারফরমেন্স কেউ দিয়ে থাকে, সেটা হতে পারে কাভারাতকেরিয়া, আর একটা হতে পারে ডিজায়ার ডুয়ে। এই টাইপের কেউ একজন হইতে পারে। ডুয়ের কথা যদি আপনি বলেন, ডুয়ে খেলে মানে রাইট সাইডেও খেলতে পারে, লেফট সাইডেও খেলতে পারে। আপনি এক্ষেত্রে বিবেচনা করতে পারেন। এখন কথা হলো কাভারাতকেরিয়ার কথা যদি আপনি চিন্তা করেন, সে খেলে কোথায়? সে যেখানেই খেলুক না কেন, যদি সে দল ছাড়তে চায়
তাহলে একটা ইস্যু হইতে পারে যে ঠিক আছে, যেহেতু ছাড়তে চায় তারা ধরে রেখো না। লুইস এনরিকে যেহেতু আছে সেহেতু সে খুব বেশি জোরাজোরি করবেও না। কে হতে পারে কে না পারে এটা আপনার মনের মধ্যে অনেকগুলো নাম আসতে পারে, কিন্তু ঘুরে ফিরে একটা প্রশ্ন মেজর, সেটা হলো যদি মানে প্লেয়ারটা পিএসজির হয় তাহলে 100 মিলিয়ন দিয়ে যে আসলে আপনি প্লেয়ার রাখতে পারবেন কিনা বা আনতে পারবেন কি, এটা একটা মেজর কোশ্চেন। তবে সহজলভ্যটা হলো যদি প্লেয়ার পিএসজিতে থাকতে না চায় তখন তাকে নিয়ে আসাটা একটু সহজ হতে পারে। এখন কথা হলো সে চাইবে না কেন? পরপর 2টো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, হ্যাট্রিক জয়ের মোটামুটি তারা প্রস্তুতি নিতে পারে, প্রজেক্ট ভালো, দলে মোটামুটি একটা শেপ আছে, থাকতে চাইবে না কেন? নতুন চ্যালেঞ্জ যদি কেউ নিতে চায় সেটা এজেন্টের মাধ্যমে হোক বা আশপাশের কথাবার্তার কারণেই হোক, যে জন্যই হোক, যদি সে প্লেয়ার ছাড়তে চায় তাহলে মোটামুটি রিয়াল মাদ্রিদের জন্য 150 মিলিয়নে মোটামুটি কাউকে না কাউকে সেটা আনতে পারে, এটা একটা অপশন। কিন্তু মনে রাখবেন টাকার জন্য পিএসজি প্লেয়ার বিক্রি করবে, পিএসজি এই টাইপের ক্লাব না। এই জন্য একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করবেন যে ভিতিনহা নাকি জোয়াও নেভেজ না অমুক না তমুক, যার কথাই চিন্তা করেন না কেন বাস্তবতাটা মাথায় রাখবেন। যদি এই নির্বাচন কেন্দ্রিক ক্যাচাল হয়ে থাকে এবং মোটামুটি পাবলিকের একটা আইওয়াশ দেওয়ার কারণে যদি এই ধরনের কিছু একটা হয়ে থাকে, তাহলে ঘুরে ফিরে 200 মিলিয়নও যদি প্রস্তাব করা হয় তাহলে পিএসজি দুই কাউকে না বেচে তাহলে আপনার লাভটা কী হইল? পাবলিকও ঠান্ডা, সেও তার মোটামুটি প্রস্তাব দিয়ে বের হয়ে চলে গেল। এই কথাটা কেন বললাম? দেখেন এখন ওয়ার্ল্ড কাপের সময় ফ্লোরেন্তিনো পেরেজ যে মানে কাণ্ড কারখানা শুরু করেছে, ওয়ার্ল্ড কাপের চেয়ে বোধহয় অধিকাংশের এখন এইদিকে ফোকাস, সে হোক রাইভাল হোক অমুক হোক তমক, মানে পুরো দুনিয়াটা এখন ওইদিকে তাকায় আছে কার নাম ঘোষণা করে কার নাম ঘোষণা করে। আপনি বুঝতে পারতেছেন যে মানে পিয়ারের ব্যাপারটা কেমন, তারপরে এখন পুরো মিডিয়াটার ফোকাসটা আসলে কোন দিকে। সব কিছু মিলিয়ে আপনি একটা জিনিস খুব ভালো করে বুঝবেন, যেই দলের থেকেই প্লেয়ার আনা হোক না কেন, প্লেয়ার যদি আসতে না চায় তাহলে ফ্লোরেন্তিনো পেরেজের কিনতে কষ্ট আছে, আবার পিএসজির যদি হয় তাহলে তো আরও বেশি কষ্ট, কারণ পিএসজির টাকার অভাব নাই। পুরো বিষয়টা আমি আপনার সামনে তুলে ধরলাম, বুঝে শুনে এবার একটু আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দেন যে আসলেই কি জোয়াও নেভেজ থেকে নিয়ে শুরু করে ভিতিনহা কিংবা কাভারাতস্কেলিয়া কিংবা ডিজায়ার ডুয়ে এই ধরনের প্লেয়ারদেরকে কি পিএসজির পেটের মধ্যে থেকে রিয়াল মাদ্রিদ বের করে আনতে পারবে? আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে সেটা পারবে কি না? যদি পারে তাহলে তো ভালোই হলো, আর যদি না পারে তাহলে ঘুরে ফিরে যেই লাউ সেই কদু। নির্বাচনের আগে যেই ধরনের বাকওয়াজ মোটামুটি চারপাশে ছড়ানো হয় তিনিও একটা ছড়িয়েছেন, টাকাও মোটামুটি জায়গায় আমি আমার কাজে সফল, এই একটা পার্ট হইতে পারে। আমার ব্যক্তিগত প্রেডিকশনের জায়গা যদি আপনি বলেন তাহলে আমি যেটা পছন্দ করব, ডিজায়ার ডুয়েকে আমি পছন্দ করব, হবে কি হবে না সেটা পরের কথা। ডুয়ে তো আবার আলোচনার মধ্যেই নাই, তাই না? এখন যে আলোচনাগুলো আছে সেই আলোচনার মধ্যে আছে জোয়াও নেভেজ আর হচ্ছে ভিতিনহা। আমার ব্যক্তিগত পছন্দের জায়গা হচ্ছে ডিজায়ার ডুয়ে আর হচ্ছে জোয়াও নেভেজ। এখন এই দুইজনের মধ্যে থেকে একজন কি হবে কিনা সেটাও আপনি বলবেন, কিংবা আপনার যদি কোনো পছন্দ থাকে সেটা আপনি জানাতে পারেন। যা আমি বুঝেছি সেটাই আমি আপনার সামনে খোলামেলাভাবে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, কে বোঝেন নাই কি বোঝেন নাই, আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।